এই পর্যন্ত শেষ হয়েছিল। এটা হচ্ছে 23 নাম্বার স্লাইড। তো এখন হচ্ছে রিস্ক অ্যাভারশনের নতুন একটা ডেফিনেশন এস্টাবলিশ করা ট্রাই করতেছে। এই জাস্ট এটা শুরু করার আগে আমি ফার্স্টে একটু বলে নিই যাদের কালকে এক্সাম আছে, যে এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন আসে, আমার মনে হয় যে একটু আগে যে আমরা ম্যাথ গুলা করলাম, মানে just আগের ক্লাসে যে ম্যাথ গুলা করলাম, এগুলো থেকে আসার কথা। যেটা আমাদের এক্সামে আসছিল, সেকেন্ড মিডে, ফার্স্ট মিডে আসছিল, এই 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 কোয়েশ্চেন গুলো, রিস্ক প্রিমিয়াম ক্যালকুলেশন করা, কস্ট অফ দি গ্যাম্বল ক্যালকুলেশন করা। এই চ্যাপ্টার থেকে মেইনলি আসার মতো এই জিনিসটাই আছে। ঠিক আছে, থিওরি আসতে পারে। আমি যেটা বলছিলাম শুরুর দিকে, একটা থিওরি আছে, এই যেটা পাঁচটা এক্সিওম। পাঁচটা এক্সিওম, যে খুব কপাল যদি খুব খারাপ হয় তাহলে এই পাঁচটা এক্সিওম এই মানে কালকের মেকআপ এক্সামে দিয়ে দিতে পারে। আর যদি কপাল আরো বেশি খারাপ হয় তাইলে হইতেছে এই যে স্টকাস্টিক ডমিনেন্স, মানে ঠাডার মতো কিছু একটা, এটা আমার কাছে লাগে। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, সো এখান থেকে আসার আসলে কোয়েশ্চেন আমার মনে হয় যে খুবই প্রবাবিলিটি খুবই কম, একদম 5%, 7, 6% এরকম আসার আসলে সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, কালকের মেকআপ এক্সামের সিলেবাসটা যেহেতু অনেক বড়, ফার্স্ট মিড, সেকেন্ড মিড এবং ফাইনালের চ্যাপ্টার গুলো আছে, আমার মনে হয় যেটা যে সেকেন্ড মিডের চ্যাপ্টার গুলো একটু ভালো করে দেখা উচিত। আর চ্যাপ্টার 2, আমাদের যে গ্রাফটা, যে একদম ফার্স্ট যে গ্রাফ গুলা, যেগুলো বিশাল বিশাল গ্রাফ যেগুলো, ওই গ্রাফের চ্যাপ্টারটা দেখা দরকার। ওইখান থেকে একটা আসতে পারে। আর এই চ্যাপ্টার থেকে আসলে ওই ম্যাথ গুলো আসছে। ঠিক আছে, আর ফাইনালের চ্যাপ্টার যেগুলো আছে, মাল্টি ইন্ডেক্স, আইপিএস, আর হচ্ছে অ্যাট্রিবিউশন, রিস্ক অ্যাট্রিবিউশন, ওই তিনটা থেকে তো বলা যাচ্ছে না যে আসলে কি আসবে না আসবে, আমি জানি না কি আছে। তো তাও হইতেছে যে চ্যাপ্টারটা শেষ করে দেই। যাদের রিস্ক নিতে ভয় লাগে, যারা রিস্ক অ্যাভার্স পিপল, তারা এই অংশটা দেখে নিন, এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা এখন যেটা রেকর্ড করতেছি। আর যারা রিস্ক লাভার তারা হয়তো সেটা স্কিপও করতে পারো চাইলে, যদি অন্যান্য পড়া শেষ হয়ে যায়। আর শেষ যদি না হয় তাহলে এটা স্কিপ করতে হবে। আর ফাইনালের প্রিপারেশন যারা নিবা তারা তো অবশ্যই দেখতেই হবে, কারণ ফাইনালে তো এখান থেকে কোয়েশ্চেন থাকবে মাস্ট। তাহলে শুরু করি। এস্টাবলিশিং এ ডেফিনিশন অফ রিস্ক অ্যাভারশন। এখানে রিস্ক অ্যাভারশনটা বোঝার একটা নতুন একটা উপায় বলতেছে। সো ফার্স্টে কি লিখছে, গিভেন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ কনকেভ অ্যান্ড স্ট্রিক্টলি ইনক্রিজিং ক্যারেক্টারিস্টিক্স অফ এ রিস্ক অ্যাভার্স ইউটিলিটি ফাংশন and how to measure a risk premium for a given gamble, but it is even more interesting to provide a specific definition of risk aversion. এই পুরো লাইনটাতে যেটা বললো, যে আমরা এতক্ষণ রিস্ক প্রিমিয়াম ক্যালকুলেশন করছি, ইউটিলিটি ফাংশন ডেভেলপ করছি, এবং সেটার ক্যারেক্টারিস্টিক্স দেখছি, এই জিনিসগুলো দেখছি, ঠিক আছে। এর থেকেও বেশি ইন্টারেস্টিং হচ্ছে টু প্রোভাইড এ স্পেসিফিক ডেফিনেশন অফ রিস্ক অ্যাভারশন। ঠিক আছে, আমরা এতক্ষণ যা দেখছি, মানে ওদের ভাষ্য মতে, এই বইয়ের ভাষ্য মতে হইতেছে এতক্ষণ আমরা যা দেখছি তার থেকে আমরা সামনে যা দেখবো সেটা বেশি ইন্টারেস্টিং। ঠিক আছে, যদিও এটা বলা যায় অয়েলিং। সো এটাই বললো যে, বাট ইট ইজ ইভেন মোর ইন্টারেস্টিং টু প্রোভাইড এ স্পেসিফিক ডেফিনেশন অফ রিস্ক অ্যাভারশন। বলতেছে একটা রিস্ক অ্যাভারশন মানে কি, সেটার একটা স্পেসিফিক ডেফিনেশন দেয়া যেতে পারে। এতক্ষণ রিস্ক অ্যাভারশন আমরা যা দেখছি দেখছি, এই যে ইন্টারেস্টিং একটা ডেফিনেশন, এই ডেফিনেশনটা কে দিছে? ডেফিনেশনটা দিছে প্রেট এবং এরো নামের দুইজন ব্যক্তি। একজন 1964 সালে, একজন 1971 সালে মনে হয় মৃত্যুবরণ করছে না জন্মগ্রহণ করছে কি জানি। যাই হোক, আমাদের এত কিছু জানার দরকার নেই। জাস্ট আমাদের মনে রাখতে হবে যে এই যে স্পেসিফিক ডেফিনেশনটা দিচ্ছে সেটা প্রেট এবং এরো নামের ব্যক্তিটা দিছে। This is the Pratt-Arrow measure of a local risk premium termed as absolute risk aversion. This is the Pratt-Arrow measure of local risk premium termed as absolute risk aversion. এই যে প্রেট এরো নামের ব্যক্তি দুইজন, এরা কি করছে, অ্যাবসলিউট রিস্ক অ্যাভারশনের একটা ডেফিনেশন বা একটা সূত্র দিচ্ছে। অ্যাবসলিউট রিস্ক অ্যাভারশনের ফর্মুলাটা হচ্ছে মাইনাস
উপরে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অফ অয়েল, সেকেন্ড ডেরিভেটিভ অফ অয়েল ডিভাইডেড বাই ফার্স্ট ডেরিভেটিভ অফ অয়েল। ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করা একটা ফাংশনকে, আর উপরেরটা যেটা মানে ইউ এর উপরে ডাবল দুইটা দুইটা কমা আছে, এটা মানে হচ্ছে যে দুইবার ডিফারেন্সিয়েশন করা একটা ফাংশনকে। ফার্স্টে একবার ডিফারেন্সিয়েশন করা মানে স্লোপ বের করা, ওই স্লোপের আবার ডিফারেন্সিয়েশন করা। তাহলে উপরে আমরা বসাবো হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন করে যা আসবে, নিচে বসাবো একবার ডিফারেন্সিয়েশন করে যা আসবে, আর সামনে মাইনাস চিহ্নটা দিয়ে দিই। কঠিন লাগলে মানে প্যারা নাই, সামনে এক্সাম্পল আছে, তখন বোঝা যাবে। জাস্ট আপাতত ফর্মুলা আমরা মনে রাখি যে এ আর এ মানে হচ্ছে মাইনাস, উপরে ডাবল ডাবল ডিফারেন্সিয়েশন মানে সেকেন্ড ডিফারেন্সিয়েশন, আর নিচে হচ্ছে ফার্স্ট ডিফারেন্সিয়েশন। এরপরে কি লিখছে, ইট মেজার্স রিস্ক অ্যাভারশন ফর এ গিভেন লেভেল অফ ওয়েলথ। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কি মেজার করে? এই ফর্মুলাটা মেজার করে রিস্ক অ্যাভারশন ফর এ গিভেন লেভেল অফ ওয়েলথ। মানে একটা অয়েল যদি দিয়ে দেওয়া হয় বা একটা অয়েল যদি গিভেন থাকে, তার কতটুকু রিস্ক অ্যাভারশন আছে সেটা বের করা যায়। সাপোজ আমার কাছে 2 লাখ টাকা আছে, এই 2 লাখ টাকার যে মালিক আমি, আমার এখন রিস্ক অ্যাভারশনটা কেমন? আরেকজন সাপোজ হচ্ছে 5 লাখ টাকার মালিক, তার লেভেল অফ ওয়েলথ হচ্ছে 5 লাখ, তার রিস্ক অ্যাভারশনটা কত সেটা বের করা সম্ভব এই ফর্মুলাটার মানে। The Pratt arrow definition of risk aversion is useful because it provides much more insight into people's behavior in the face of risk. বলতেছে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা অনেক ইউজফুল, কারণ কি এই ফর্মুলাটার মাধ্যমে ইনসাইট পাওয়া যায় একজন পিপল কি রকম বিহেভিয়ার করে ইন দ্য ফেস অফ রিস্ক। যখন সে রিস্ক নিতে চায় তখন তার বিহেভিয়ার গুলা কেমন। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা অনেক ইউজফুল, একজন মানুষ কেমন ডিসিশন নিবে ইন ফেস অফ রিস্ক এটা বোঝা যায়। এরপরে বলছে ফর এক্সাম্পল, হাউ ডাজ এআরএ চেঞ্জ উইথ ওয়ান্স অয়েল লেভেল। এক্সাম্পল হিসেবে বলতেছে যে একজন মানুষের অয়েল চেঞ্জ হইলে 2 লাখ টাকা থেকে 3 লাখ হইলে, তখন আমার যে অ্যাবসলিউট রিস্ক অ্যাভারশন সেটা কতটুকু চেঞ্জ হবে এটা বোঝা যায়। ক্যাজুয়াল empiricism tells us that ERA will probably decrease as our oil increase. So normally আমরা কি বুঝতে পারি, আমাদের অ্যাসেট যদি বাড়ে তখন আমাদের রিস্ক নেওয়ার ক্ষমতা একটু বাড়ে বলা যায়, যেটাকে বলা হয় যে এই যে ক্যাজুয়াল এম্পিরিসিজম টেলস আস ERA মানে অ্যাবসলিউট রিস্ক অ্যাভারশন উইল প্রবাবলি ডিক্রিজ, মানে রিস্ক অ্যাভারশন কমে যাবে। তার মানে কি আমি একটু আহ, ভয়টা আমার কমে যাবে, রিস্কের প্রতি ভয়টা আমার একটু কমে যাবে এজ আওয়ার অয়েল ইনক্রিজ, যখন আমার অ্যাসেট বাড়বে। সাপোজ আমার কাছে 2 লাখ টাকা আছে, এখন আমি 50,000 টাকা নিয়ে একটা গ্যাম্বলিং করতে অনেক ভয় পাবো, কিন্তু যখন আমার কাছে 5 কোটি টাকা হবে তখন কিন্তু আমার আর 50,000 টাকা নিয়ে গ্যাম্বলিং করতে মানে গায়েই লাগবে না। ঠিক আছে, তাহলে আমার রিস্ক অ্যাভারশনটা কি হচ্ছে, কমে যাচ্ছে যখন আমার অ্যাসেট বাড়তেছে। ঠিক না? পকেটে যদি 5 টাকা থাকে তখন আমি 2 টাকা খরচ করতে একটু ভয় পাবো, স্বাভাবিক। কিন্তু যখন আমার পকেটে 100 টাকা আছে তখন 2 টাকা খরচ করতে তো আমার কোনো অসুবিধা নাই। A 1,000 গ্যাম্বল মে সিম ট্রিভিয়াল টু এ বিলিয়নারি। এই যে বলতেছে 1,000 টাকার যে গ্যাম্বল সেটা একজন বিলিয়নিয়ারের কাছে কিছুই মনে হবে না, বাট একজন পপার তার কাছে কিন্তু এটা অনেক মানে অনেক রিস্কি। সো এটা গেল অ্যাবসলিউট রিস্ক অ্যাভারশন মানে কি। অ্যাবসলিউট রিস্ক অ্যাভারশন মানে হচ্ছে ওয়েলথ লেভেল বাড়ার সাথে সাথে আমাদের রিস্ক অ্যাভারশনটা কমে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আগের স্লাইড থেকে সামারি হচ্ছে যে আমাদের অ্যাবসলিউট রিস্ক অ্যাভারশন, ঠিক আছে, অ্যাবসলিউট টার্মে যে আমাদের একটা ভয় আছে,
একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রতি, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ঝুঁকির প্রতি আমাদের যে একটা ভয় আছে, সেই ভয়টা কমে যায় আমাদের অ্যাসেট যখন বাড়তে থাকে। এটা গেল প্রথম স্লাইডের কথা। কেউ মানে বুঝতে অসুবিধা হলে এই কথাটাকে জাস্ট একটু লিখে নিতে পারো। এরপরে এই RRA যেটা আমরা এখন আলোচনা করব, রিস্ক, রিলেটিভ রিস্ক অ্যাভারশন, এটার সাথে মিলাই নিলেই হবে, একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আবার বলি, আগের লাইন থেকে আমাদের সামারি কি? সামারি হচ্ছে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রতি, ওই যে অ্যাবসলিউট বলতেছি না, অ্যাবসলিউট মানে কি, একটা নির্দিষ্ট ফিগারের প্রতি আমাদের যে রিস্ক, আমাদের যে রিস্ক অ্যাভারশন, আমাদের যে ভয়, সেটা কমে যায় যখন আমাদের অ্যাসেট বাড়ে। তাহলে এখন আসি রিলেটিভ রিস্ক অ্যাভারশনের কি অবস্থা। তো আগে যেরকম আমি আগের স্লাইডে যেরকম 1,000 একটা অ্যামাউন্ট বলতেছি, 1,000 টাকার একটা গ্যাম্বলের প্রতি আমাদের রিস্ক অ্যাভারশনটা কমে বাড়ে, তাই না? এখন আমরা তো রিলেটিভ বলবো। রিলেটিভ মানে তো আমি আর কোনো অ্যামাউন্ট, ফিক্সড অ্যামাউন্ট বলতে পারবো না। এখন আমি বলবো 10% টাকার প্রতি, 10% অ্যাসেটের প্রতি, বা 20% অ্যাসেটের প্রতি, এরকম একটা টার্ম ইউজ করবো। সো সাপোজ একজন গরিব মানুষ, সে, তার কাছে সাপোজ টাকা আছে 10,000। তো 10,000 টাকার মধ্যে 10% টাকা যদি, মানে টাকা নিয়ে গ্যাম্বলিং করতে সে যতটুকু ভয় পাবে, একজন বিলিয়নিয়ার যার কাছে 5 কোটি টাকা আছে, জাস্ট এক্সাম্পল, বিলিয়নিয়ার কাছে আরো বেশি টাকা আছে, যার কাছে 5 কোটি টাকা আছে, সেও 10%, তার অ্যাসেটের 10% টাকা নিয়ে গ্যাম্বলিং করতে ঠিক ততটুকুই ভয় পাবে। তার মানে কি, রিলেটিভ রিস্ক অ্যাভারশনটা সেম, সবার জন্য সেম। আমার কাছে 10 টাকা গুরুত্বপূর্ণ, আর একজনের কাছে 10 টাকা না, মানে টাকা দিয়ে এটা না বলি, আমার অ্যাসেটের 10% আমার জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, একজন কোটিপতি যিনি, তার 10% কিন্তু তার কাছে অনেক গুরুত্বপূর্ণ, সেম লেভেলের গুরুত্বপূর্ণ। সো এটা এখানে বলবে যে রিলেটিভ রিস্ক অ্যাভারশনটা সেম বা ফিক্সড হয়, এটা ফিক্সড অ্যামাউন্ট হয়। তাহলে আগের ফর্মুলাতে আমরা যেটা দেখছি যে আহ, এটা এখানে, এখানে আমাদের অয়েল যত বাড়বে তত এই ARA ভ্যালুটা ছোট হবে, কমবে, আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু এখানে কি হবে, এখানে আমরা অয়েল যতই বাড়াই না কেন, অয়েল যতই বাড়ুক না কেন, আর আর এটা একটা 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 কি বলে, কনস্ট্যান্ট ভ্যালু আসবে। কারণ আমরা তো বললাম যে 10% অ্যাসেটের, বা 10%, হ্যাঁ, 10% অ্যাসেটের প্রতি আমার রিস্ক অ্যাভারশন এবং একজন কোটিপতির রিস্ক অ্যাভারশন সমান। তখন দেখি কি লিখছে, উই ক্যান মাল্টিপ্লাই দ্য মেজার অফ অ্যাবসলিউট রিস্ক অ্যাভারশন বাই দ্য লেভেল অফ ওয়েলথ টু অবটেইন হোয়াট ইজ নোন অ্যাজ রিলেটিভ রিস্ক অ্যাভারশন। সো রিলেটিভ রিস্ক অ্যাভারশনের ফর্মুলাটা সিম্পলি মুখস্থ করে ফেলতে হবে, যে অ্যাবসলিউট রিস্ক অ্যাভারশনের ফর্মুলার সাথে ডাব্লিউ গুণ, শেষ। সো এই ফর্মুলার মাধ্যমে আমরা আর এটা বের করে নিতে পারি। এরপরে কি লিখছে, কনস্ট্যান্ট রিলেটিভ রিস্ক অ্যাভারশন, তার মানে আমি আগে বলে নিচ্ছি যে এই ভ্যালুটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে। এই যে বলছে কনস্ট্যান্ট রিলেটিভ রিস্ক অ্যাভারশন ইমপ্লাইজ, এটার মানে কি, কনস্ট্যান্ট আসবে এটার মানে কি, মানে হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল উইল হ্যাভ এ কনস্ট্যান্ট রিস্ক অ্যাভারশন টু এ প্রপোর্শনাল লস অফ ওয়েলথ। ঠিক আছে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে লাল করেও রাখছে। ঠিক আছে, কনস্ট্যান্ট রিলেটিভ রিস্ক অ্যাভারশন মানে হচ্ছে যে একজন ইন্ডিভিজুয়ালের রিস্ক অ্যাভারশনটা সব সময় সেম থাকবে টু এ প্রপোর্শনাল লস অফ ওয়েলথ। তার অ্যাসেট যতই হোক না কেন, 10% লসের প্রতি, 10% লসের প্রতি তার ভয় সব সময় সমান। আমরা আগেরটাতে কি বলতে পারি, আগেরটাতে বলতে পারি যে 1,000 টাকার প্রতি, 1,000 টাকার প্রতি, 1,000 টাকা লস হওয়ার প্রতি যে ভয়, সেটা আস্তে আস্তে কমতে থাকবে অ্যাসেট বাড়ার সাথে সাথে। আর এখানে আমরা কি বলতেছি, 10%, একটাতে 1,000 টাকা বলতেছি আর একটাতে 10% বলতেছি। 10% লসের প্রতি আমাদের যে ভয়, সেটা সবসময় ফিক্স থাকবে। সো শেষ। এরপরে লাস্ট বুলেট পয়েন্টে কি বলছে, উই ক্যান ইউজ this definition of risk aversion to provide a more detailed examination of various types of utility functions to see whether or not they have decreasing ARA and constant RRA। আমরা এখন কি করতে পারি, এই যে প্রেট এবং এরো দুইজন, দুইটা খুব সুন্দর, আসলে ভালো লাগলো দুইটা, এদের ভালো লাগছে জানি না। তো ARA এবং RRA দুইটা ফর্মুলা যে দিল, এই দুইটা ফর্মুলার এখন চেক করতে হবে যে আসলে কি ফিক্সড, মানে এটাতে কনস্ট্যান্ট আসে কিনা, আর আগেরটাতে নেগেটিভ মানে কমে যায় কিনা, আস্তে আস্তে কমতে থাকে কিনা, এরকম আমরা এখন টেস্ট করব। এখন একটা ফাংশন নিয়ে টেস্ট করব। সো টেস্ট করার জন্য আমাদেরকে একটা ফাংশন চুজ করতে হবে।
কোয়াড্রেটিক ইউটিলিটি ফাংশন এখানে লাল লাল কালার করে রাখছে, কোয়াড্রেটিক ফাংশন ইউটিলিটি ফাংশন নিয়ে আমরা এটা করতে পারি। দেখি কোয়াড্রেটিক ইকুয়েশন ফাংশন নিয়ে করলে এটা মিলে কিনা, ওরা যে যুক্তিটা দিল ওদের যুক্তি কি মিলে কিনা, কোয়াড্রেটিক ফাংশন নিয়ে আমরা এখন ট্রাই করব। সো একটা কোয়াড্রেটিক ফাংশন কেমন হয়, একটা কোয়াড্রেটিক ফাংশন এমন হইতে পারে এ ডাব্লিউ মাইনাস বি ডাব্লিউ স্কোয়ার, আমরা জানি স্কোয়ার থাকলে এটা কোয়াড্রেটিক ফাংশন, তাই না? সো এই যে ফার্স্টের হচ্ছে গিভেন একটা ফাংশন, এই ফাংশনটাকে ধরে, এই যে এটা কিন্তু একটা ওয়েলদের ফাংশন, ঠিক আছে, ওয়েলদের ইউটিলিটির ফাংশন। সো ইউটিলিটির ফাংশন হচ্ছে এ ডাব্লিউ মাইনাস বি ডাব্লিউ স্কোয়ার। আচ্ছা, এই ফাংশনটা যদি আমাদেরকে দিয়ে দেয়, আমাদেরকে যদি বলে এ আর এ ক্যালকুলেশন করো, আর আর এ ক্যালকুলেশন করো, এবং ক্যালকুলেশন করে দেখাও যে এ আর এটা ডিক্রিজিং হয় কিনা, আর আর এটা কনস্ট্যান্ট হয় কিনা, এই জিনিসগুলো আমরা চেক করতে পারবো এখন। তাহলে এই ফর্মুলাতে মানগুলো বসানোর জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা আগেই বলছিলাম যে এ আর এর ফর্মুলাতে উপরে থাকবে সেকেন্ড ডেরিভেটিভ, নিচে থাকবে ফার্স্ট ডেরিভেটিভ, তাই না? তাহলে আমাদেরকে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ বের করে নিতে হবে। তাহলে এই যে প্রথম লাইনটার ফার্স্ট ডেরিভেটিভ কি, প্রথম লাইনটার ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে যেটা কার কার সাপেক্ষে, অবশ্যই ডাব্লিউ এর সাপেক্ষে, ওয়েল এর সাপেক্ষে। তাহলে এই জায়গাটা এ ডাব্লিউ এটা কি হয়ে যাবে, এ হয়ে যাবে, কারণ ডাব্লিউ এর উপরে যে মাথার উপরে যে ওয়ান আছে, এই ওয়ান সামনে চলে আসবে। আর এ এ ইন্টু ডাব্লিউ এর উপরে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান হবে। ডাব্লিউ ডাব্লিউ এর উপরে যদি ওয়ান মাইনাস ওয়ান হয়, তার মানে ডাব্লিউ এর উপরে জিরো, ডাব্লিউ এর উপরে জিরো মানে তো এটা আউট, তাই না? তাহলে ডাব্লিউ আউট হয়ে গেল, থাকলো এ মাইনাস, আবার এখানে টু সামনে চলে আসবে, এই যে টু সামনে চলে আসলো, এরপরে বি লিখলাম, আর ডাব্লিউ এরপর টু মাইনাস ওয়ান, তাই না? ডাব্লিউ এর উপরে হবে টু মাইনাস ওয়ান, সবসময় মাইনাস ওয়ান করতে হয়, ডিফারেন্সিয়েশন যারা ভুলে গেছে এদের জন্য একটু বললাম আর কি, যারা পারি তো পারি আলহামদুলিল্লাহ। সো এই হচ্ছে এ মাইনাস টু বি ডাব্লিউ, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে এটা আমরা জাস্ট কি করবো, নিচে বসাই দিব, তাই না? এই যে এ মাইনাস টু বি ডাব্লিউ, জাস্ট নিচে নিচে বসাই দিলাম। ওকে, আর উপরের জন্য আমাদেরকে কি করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ, মানে এই ফাংশনটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এ মাইনাস টু বি ডাব্লিউ এটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি, তাহলে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা একটা কনস্ট্যান্ট, এটা যেহেতু কনস্ট্যান্ট এটা তাহলে আউট হয়ে যাবে, কনস্ট্যান্ট সবসময় আউট হয়ে যায় ডিফারেন্সিয়েশন করলে। আর বাকি থাকলো এটা, এখানে ডাব্লিউ এর উপরে ওয়ান আছে, তাহলে ওয়ান সামনে চলে আসবে, তাহলে ওয়ান আর টু বি থাকবে, আর ডাব্লিউ এর উপরে ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো হয়ে যাবে, এগেন ডাব্লিউ আউট হয়ে যাবে। তাহলে আমার ডিফারেন্সিয়েশন কি আসতেছে, সেকেন্ড ডেরিভেটিভ কি আসতেছে, সেকেন্ড ডেরিভেটিভ আসতেছে মাইনাস টু বি। এই মাইনাস টু বিটা এখানে বসাই দিতে হবে, মাইনাস টু বি, এখানে মাইনাসটা দেয় নাই, মাইনাসটা বইয়েও মনে হয় দেয় নাই, কিন্তু দেওয়ার তো কথা, আমার যতটুকু মনে হয় স্যার ক্লাসেও মনে হয় বলছিল দিতে হবে, কারণ ফর্মুলাই তো এটা, মানে সেকেন্ড ডেরিভেটিভ আসছে কি মাইনাস টু বি, তাহলে এটা বসাইলাম, ফার্স্ট ডেরিভেটিভ নিচে বসাইলাম। আর এই মাইনাসটা কিন্তু আগে থেকে ফর্মুলাতে আছে, এই মাইনাসটা, ঠিক আছে? তাহলে এখন কি হবে, এ আর এর সমান আলটিমেটলি কি দাঁড়াবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর প্লাস যদি হয় তাহলে কি থাকতেছে, টু বি ডিভাইডেড বাই এ মাইনাস টু বি ডাব্লিউ, তাই না? আচ্ছা, এখন এই যে ফাংশনটা, মানে এই যে যেটা আসলো এ আর এ যেটা আসলো, এখানে যদি আমি একটা ডাব্লিউ এর মান বসাই, মানে ডাব্লিউ এর মান যদি আমি এখন বড় করতে থাকি, তাহলে কি এ আর এটা ছোট আসতে থাকবে না? ঠিক আছে, আমার মানে মেইন কথা হচ্ছে, মানে আমি জাস্ট রেজাল্টটা বলে ফেলি, রেজাল্টটা হচ্ছে যে ডাব্লিউ এর মান যত করব, যত বড় করব, তত এটার মান কমতে থাকবে। এখন কেউ টেস্ট করে নিতে পারো, মানে ভালোভাবে বোঝার জন্য, ডাব্লিউ এর মান একবার 1,000 টাকা ধরো, তাহলে এটার আনসার কত আসে দেখো। এরপরে হচ্ছে ডাব্লিউ এর মান 20,000 টাকা ধরো, তাহলে দেখো এটার মান আবার কত আসে। আমি নিশ্চিত 20,000 টাকা ধরলে এটা কম আসবে, ঠিক আছে? এই জিনিসটা আর দেখার দরকার নাই, এটা ডিলিট। সো জাস্ট এটাই, স্যার ওইভাবেই বলছিল যে এখানে ডাব্লিউ এর মান কিছু একটা ধরে একটা একটা ট্রায়াল দাও। তাহলে আমরা এখান থেকে ঠিক বলছি, আরেকটু একটু 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 উম, এখানে ডাব্লিউ এর মান যদি 5,000 ধরি, বা 5 ধরি, জাস্ট 5 ধরি, 5 ইন্টু 2, 5 × 2 = 10, মাইনাস মাইনাসে প্লাস হইলো, এটা যত বড় হবে তত ছোটই হবে, তাই না? না না, সরি সরি সরি, আমি ভুল বলছি।
ডাব্লিউ এর মান এই যে মানে কেউ টেস্ট করলে আসলে পেয়ে যাওয়ার কথা। 5,000 টাকা ধরে যখন আমরা এটা করব তখন এটার মান যত আসবে, 20,000 টাকা ধরে এটার মান তত বড় চলে আসবে। তাহলে আমি একটু লিখি এখানে, একবার যদি আমি 5 ধরে করি তাইলে এ আর এ আসবে সাপোজ 2, এ আর এর ভ্যালু আসবে 2। আর যদি আমি 5-এর জায়গায় 10 ধরে করি তাইলে এ আর এর ভ্যালুটা চলে আসবে আর একটু বড়, সাপোজ 3 চলে আসলো। তাইলে কি হইলো, অ্যাসেট বাড়ার সাথে সাথে এ আর এ কি কমতেছে? আমরা তো একটু আগে বলছিলাম যে কমবে, কিন্তু অ্যাসেট বাড়ার সাথে সাথে এটা কমতেছে না। তার মানে কি, এই যে ইয়াটা, এই যে ফাংশনটা, এই যে ফাংশনটা, এই ফাংশনটার জন্য এই এ আর এ যে আমরা বের করলাম এটা আসলে কি করে না, সাপোর্ট করে না। হ্যাঁ, এটা আসলে মানে এই ফাংশনের জন্য আসলে আহ ইয়ার এটা এবং আর এটা উল্টা পাল্টা চলে আসবে। তাহলে এই ফাংশনটাকে চেঞ্জ করে ফেলতে হবে। ঠিক আছে, এই ফাংশন গুলা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আর আর এটা আসি, আর আর এর ফর্মুলা কি? আর আর এর ফর্মুলা হচ্ছে যে এটা পুরাটা এটার সাথে ইন্টু ডাব্লিউ গুণ দিব, তাই না? আর আর এর ফর্মুলা তো আমরা তাই জানি, এ আর এর যা আছে ইন্টু ডাব্লিউ। তাহলে যে ডাব্লিউটা জাস্ট নিচে চলে গেছে, ডাব্লিউটা নিচে যাওয়ার কথা, ডাব্লিউটা তো উপরে থাকার কথা আমার। হ্যাঁ, তো এটা জাস্ট নর্মালি যে আমাদের যে ডাব্লিউ আছে সে ডাব্লিউ এর ডাব্লিউটা জাস্ট এটার সাথে গুণ করে দিলেই হবে। ঠিক আছে, এখানে কি লিখছে এটা হয়তো একটু ডেরিভেশন করছে, একটু মানে একটু যোগ বিয়োগ মানে লসাগু টসাগু নিয়ে এই ফর্মুলাটা বের করছে। সো আমরা জাস্ট যেটা জানি যে এটার সাথে কি করতে হবে, ইনটু সামনে ডাব্লিউ গুণ দিয়ে দিতে হবে, জাস্ট এতটুকু দিলেই হবে। সো তখন হবে আর আর এর ফর্মুলা। এবং আর আর এর ফর্মুলাতে আমরা যদি ডাব্লিউ এর বিভিন্ন মান বসাই তখন কি আসার কথা, আমরা নর্মালি জানি কনস্ট্যান্ট আসার কথা, তাই না? কিন্তু এটা কনস্ট্যান্ট আসবে না, এটা আসলে কনস্ট্যান্ট আসবে না। আমরা একটু আগে বলছি না আর আর এ কনস্ট্যান্ট আসবে আর এটা কমতে থাকবে। সো এখানে উল্টা দেখাচ্ছে, এই ফাংশনটার জন্য আসলে এই ফর্মুলা গুলা ম্যাচ করতেছে না। ঠিক আছে, তাইলে আমাদেরকে কি করতে হবে, এই ফাংশনটাকে একটু চেঞ্জ করে ফেলতে হবে। ঠিক আছে, ফাংশনটা চেঞ্জ করতে হলে এখানে কি লিখছে সেকেন্ড বুলেট পয়েন্টে, আনফরচুনেটলি দ্য কোয়াড্রেটিক ইউটিলিটি ফাংশন এক্সিবিটস ইনক্রিজিং এআরএ। এই যে ইনক্রিজিং এআরএ, এটা আসলে হওয়া উচিত না, হওয়া উচিত ডিক্রিজিং এআরএ। এন্ড ইনক্রিজিং আরআরএ, এটা আসলে হওয়া উচিত কনস্ট্যান্ট আরআরএ। এই দুইটাই কিন্তু মেক সেন্স করে না। ঠিক আছে, আমার টাকা যত বাড়বে আমার ভয় তত বাড়বে, এটা হওয়া উচিত না। নর্মালি আমরা কি বুঝি যে টাকা যত বাড়বে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকার প্রতি আমাদের ভয়টা কমে যাবে। সো এই ফাংশনটা নিয়ে হচ্ছে না যেহেতু, এখন ফ্রেন্ড এবং ব্লুম নামের দুইজন ব্যক্তি 1975 সালে তারা কি করছে, সফিস্টিকেটেড ইকোনোমেট্রিক টেকনিক ইউজ করে কি করছে, টেকনিক্স টু এস্টিমেট চেঞ্জ ইন এআরএ এবং আরআরএ এজ এ ফাংশন অফ ওয়েলথ অফ ইনভেস্টর্স। তারা হইতেছে নতুন কিছু ফাংশন, নতুন একটা ফাংশনকে নিয়ে তারা এই কাজটা করছে। এই যে এই ফাংশনটা নিয়ে ওয়েলথের ফাংশনটা আসলে এরকম হওয়া উচিত মনে হয়। এখানে কি লিখছে, দ্য পাওয়ার ফাংশন গিভেন, the কি লিখছে, the power function given is consistent with the empirical result of Friend and Bloom and exhibits all the intuitively possible properties। তো বলতেছে প্রপার্টির জন্য ফাংশনটা এরকম হওয়া উচিত, এই ফ্রেন্ড এবং ব্লুম নামের ব্যক্তি এরা পাইছে। সো এই ফাংশনটার এখন আমরা কি করব, ফার্স্ট ডিফারেন্সিয়েশন করব, ফার্স্ট ডেরিভেটিভ বের করব এবং সেকেন্ড ডেরিভেটিভ বের করব। তাহলে এটার ফার্স্ট ডেরিভেটিভ হবে ডাব্লিউ এর উপরে -2। কেমনে হয়, এই যে -1, পাওয়ার আছে -1, এটা সামনে চলে আসবে। তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে +1। আর ডাব্লিউ এর উপরে -1 তো আছেই, তার সাথে আবার -1 দিতে হবে না? তাহলে কি হয়ে যাবে, -1 আর -1 -2 হয়ে যাবে। তাহলে ডাব্লিউ এর উপরে -2 হয়ে গেল। এই হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। এখন এইটার আবার ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে এগেইন -2 সামনে চলে যাবে, এই যে -2 সামনে চলে গেল। ডাব্লিউ, এই যে ডাব্লিউ, -2 থেকে -1 আবার বাদ দিব, তাহলে কি হবে, -3 হবে, এই যে -3 হইল। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ এটা, এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ।
এখন আমরা কি করব, এ আর এ তে আমরা উপরে বসাবো ফার্স্ট ডেরিভেটিভ, সরি, উপরে বসাবো সেকেন্ড ডেরিভেটিভ এটা, আর নিচে বসাবো ফার্স্ট ডেরিভেটিভ, এবং তার সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, এই যে এখানে কিন্তু আবার ঠিকঠাক লিখছে। সো এটা সমান কি আসতেছে, 2/W। এটা একটু কাটাকাটি করে একটু আহ, ছোট করলে 2/W আসে। এখন কি অবস্থা, ডাব্লিউ এর মান যদি আমি একবার 5 দেই, তাইলে কি আসে, 0.1 মেবি, নাকি কিছু একটা আসে। আবার 5-এর জায়গায় যদি আমি 10 দেই, তখন কিন্তু আমার কি হচ্ছে, 5 দিয়ে 2 রে ভাগ দিলে যা আসবে, 10 দিয়ে 2 রে ভাগ দিলে তার থেকে ছোট একটা জিনিস আসবে, তাই না? তাহলে এই যে রিস্ক অ্যাভারশন কিন্তু এখন কমতেছে। এখন ঠিক আছে। তো এই এখন এখন কিন্তু প্রুভড হইল। আচ্ছা, এরপর হচ্ছে আর আর এর কি অবস্থা? তাহলে এগেইন এই যে এটা, এই জিনিসটা, এ আর এর সাথে আমরা জাস্ট ডব্লিউ গুণ দিলেই হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, ডাব্লিউ আর ডাব্লিউ এ কাটা যাচ্ছে না, তাহলে এটা কনস্ট্যান্ট একটা ভ্যালু থাকতেছে না। আমাদের যে এখন আমরা যে মেইনলি যে আমাদের যে ডেফিনেশন গুলো ছিল এবং আর এর যে ডেফিনেশন, তার সাথে কিন্তু এই ভ্যালু গুলো এখন মিলে যাচ্ছে। তাহলে আমাদের ফাংশন কোনটা হওয়া উচিত, এটা। তো এই গেল অ্যাবসলিউট রিস্ক অ্যাভারশন এবং রিলেটিভ রিস্ক অ্যাভারশনের ডেফিনেশন। তো এগুলো নিয়ে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে, জাস্ট যদি বলে যে প্রেট এবং এরর মতে যে প্রেট এবং এরর মতে যে রিস্ক অ্যাভারশনের ফর্মুলা গুলো আছে বা ইয়াগুলো আছে, রিস্ক অ্যাভারশনের ডেফিনেশন আছে, সেটা ব্যাখ্যা করে, এরকম জাস্ট একটা জেনারেল কোয়েশ্চেন করতে পারে। তখন আমাদের মোটামুটি এখানে যা জানি সব লিখে দিতে হবে। আর স্পেসিফিক কোয়েশ্চেন আসলে তো আরো বুঝতে পারবো ক্লিয়ারলি যে কি কি চাইতেছে। জেনারেল কোয়েশ্চেন চাইলে মোটামুটি যা আছে এখানে, প্রথমে এই ফাংশনটা ধরে আমরা কাজ করব, প্রথমে কোয়াড্রেটিক একটা ফাংশন ধরে কাজ করবো, এরপরে বলবো যে না এগুলা ম্যাচ হইতেছে না, এগুলা মেক সেন্স করে না, এরপরে আবার একটা নতুন একটা ফাংশন ধরবো, এটা এটা ধরে বের করে দেখাবো যে হ্যাঁ মেক সেন্স করে। তো এখন হচ্ছে স্টকাস্টিক ডমিনেন্স। সো এটার আসলে আল্লাহর রাস্তে ছাইড়া দেন, মানে মিডল লেগিয়া যারা এই পর্যন্ত কষ্ট করে আসছো আর কি, যারা মিড দিবা কালকে, তো এটা আমি আর এখন বলবো না, আমি নিজেও বেশি একটা ক্লিয়ার না। ঠিক আছে, আর এটা থেকে আসার কথা না, ফালতু একটা টপিক, স্যারও ভালোভাবে বলে নাই, আমি অনেকবার পড়ছিলাম কিন্তু বোঝা যায় না। আচ্ছা, এখন যেটা বাকি আছে, যে 5টা এক্সিওমস, এটা একটু বলে নি শর্টলি। এই 5টা এক্সিওম যে শুরুর দিকে যে থিওরিটা, সেটা চলে আসতে পারে। সো আমাদের, আর আমরা এখানে কি বলতেছিলাম, যে 5টা এক্সিওমস আছে যখন আমরা একটা ডিসিশন মেক করি, হ্যাঁ। সো প্রথম এক্সিওম যেটা হচ্ছে যে কম্পেয়ারেবিলিটি। আমরা কি করি, আমরা ইনভেস্টর যারা আছি তারা কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, আমরা কিভাবে কম্পেয়ারটা করতে পারি, সাপোজ কি লিখছে, ফর দ্য এন্টায়ার সেট অফ আনসার্টেন alternatives an individual can say either that outcomes x is preferred to outcome y। মানে আমাদের সামনে যদি এক্স নামের একটা আউটকাম থাকে এবং ওয়াই নামের একটা আউটকাম থাকে, মানে এটা তো সবাই বুঝবে তাই না, যে এক্স বড় নাকি ওয়াই বড়, এটা আমরা কম্পেয়ার করতে পারি। জাস্ট এটাই বলছে যে এক্স এর রিটার্ন সাপোজ 10%, ওয়াই এর রিটার্ন হচ্ছে 12%। তাহলে আমরা কি কি বুঝতেছি, যে এক্সটা খারাপ, ওয়াইটা ভালো, তাই না? মানে ওয়াই যেহেতু আমি 12% বলছি, তাহলে ওয়াইটা ভালো। এখানে এটার মধ্যে মিলাই বলতেছিল এক্স এর পার্সেন্টেজ সাপোজ 12 এবং ওয়াই এর সাপোজ 10, তাহলে আমরা এইভাবে ইজিলি কম্পেয়ার করতে পারি। এরপরে ওয়াই বড় নাকি এক্স ছোট, এটা কম্পেয়ার করতে পারি। এক্স এবং ওয়াই ইকুয়াল নাকি সেটাও বুঝতে পারি। তাহলে কেউ যদি আপনাকে বলে যে এক্স এর মান 10%, ওয়াই এর মান 10%, তাহলে আমরা কি বুঝতে পারি, আমরা বুঝতে পারি যে এক্স এবং ওয়াই তো ইকুয়াল। জাস্ট একদম বেসিক জিনিস, এটা আমরা রেশনাল ইনভেস্টর যারা আছি সবাই কম্পেয়ার করতে পারি এই জায়গাটাতে। সো গেল এক্সিওম 1। এক্সিওম 2, এক্সিওম 2 হচ্ছে যে আমরা ট্রানজিভিটি করতে পারি। ট্রানজিভিটি মানে হচ্ছে যে এক্স যদি ওয়াই থেকে বেশি রিটার্ন দেয় এবং ওয়াই যদি জেড থেকে বেশি রিটার্ন দেয়, তাহলে তিনটার মধ্যে কোনটা ভালো আমরা বুঝতে পারি। সিম্পলি যদি আমি সংখ্যাগুলো লিখি তাহলে খুবই clear, মানে বুঝতে পারবেন। একটা মিনিট।
তাহলে এটা লিখি একটু, এক্স এর মান কত, এখানে সাপোজ দিলাম 7, বলছে ওয়াই থেকে এক্স বড়, তার মানে ওয়াই এর মান দিলাম 6। এখানে আবার বলছে ওয়াই থেকে জেড ছোট হবে, তাহলে এটা 6 আর এটা হচ্ছে 5। বাজে অবস্থা। তাহলে আমরা বুঝতেছি যে আসলে আমাদের এই তিনটের মধ্যে 7, 6, 6, এই 6, 6 মানে তো মানে ওয়াই এবং 5, এই তিনটের মধ্যে কোনটা সবচেয়ে ভালো, আমরা 7 কে সবচেয়ে ভালো করব। এবং 7 এর সাথে আমরা যদি মানে এক্স এর সাথে জেড এর যদি কম্পেয়ার করতে বলে, কেউ যদি বলে যে এক্স রিটার্ন 7%, ওয়াই এর 6%, জেড এর 5%, এরপরে কোয়েশ্চেন করলো যে এক্স এবং জেড এর মধ্যে কোনটা নিবা, তাহলে অবশ্যই আমরা বলবো না যে জেড নিব, আমরা বলবো যে এক্স নিব। এতটুকু নলেজ তো সবারই আছে, তাই না? এটাকেই বলে ট্রানজিভিটি। এতটুকু রেশনাল বিহেভিয়ার সবাই করতে পারে, মানে জাস্ট অ্যাজাম্পশন যে সকল ইনভেস্টররাই এই জিনিসগুলো বুঝে, যে কম্পেয়ার করতে পারে। এবং তিনটার মধ্যে মানে এরকম একটা সিচুয়েশন তারা দাঁড় করায় দিলে সে বুঝতে পারে যে সবচেয়ে মানে সবচেয়ে ভালো কোনটা। ঠিক আছে, এখানে এই চিহ্নটা ইকুয়ালের চিহ্ন। বলে যদি এক্স এবং ওয়াই এর রিটার্ন সমান, ওয়াই এবং জেড এর রিটার্ন সমান, তাহলে ওয়াই এবং জেড এর রিটার্ন সমান, এটা আমরা বুঝি। তো 3 নাম্বার হচ্ছে এক্সিওম 3, যেটা হচ্ছে স্ট্রং ইন্ডিপেন্ডেন্স। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই যে এই লাইন, জাস্ট একদম নিচের লাইনটাতে আমরা খেয়াল করি। বলতেছে ইফ এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স এবং ওয়াই সমান, তার মানে আমি সাপোজ দিলাম এক্স এর মান দিলাম 7, ওয়াই এর মানও দিলাম 7। আচ্ছা, একটু খেয়াল করো, এক্স এর মানও 7, ওয়াই এর মানও 7, যেহেতু ইকুয়াল বলছে। দেন এ গ্যাম্বল, একটা গ্যাম্বল কার কার মধ্যে, এক্স এবং জেড এর মধ্যে। তাহলে এক্স এর মান একটু আগে আমরা কত দিছি, 7 দিছি। একটা গ্যাম্বল এক্স এবং জেড, তাহলে জেড এর মান দিলাম সাপোজ হচ্ছে 8, বা একটু সহজ সংখ্যা দিই, জেড এর মান দিলাম সাপোজ 4। তাহলে এক্স এবং জেড এর মধ্যে যে গ্যাম্বলটা সেটা, এবং ওয়াই এবং জেড এর মধ্যে যে গ্যাম্বলটা, তাহলে ওয়াই এর মানও কত, 7, এবং জেড এর মান তো আমরা একটু আগে ধরলাম 4। তাহলে কি হইলো, এই দুইটা গ্যাম্বল কি কোনো ডিফারেন্স কিছু? তাহলে আমাকে কেউ যদি বলে যে এই গ্যাম্বলটা নিবা নাকি এই গ্যাম্বলটা নিবা, তাহলে আমি কি বলবো? আমি বলবো না, এই দুইটা তো সেমই। যেহেতু এখানেও 7 আর 4, এখানেও হচ্ছে 7 আর 4, মানে জিতলে 60 টাকা পাবো, হারলে 4 টাকা যাবে। সরি, মানে আউটকাম ভালো হলে 60 টাকা পাবো, আউটকাম খারাপ হলে 4 টাকা পাবো। এখানেও তো সেম অবস্থা, এখানেও আউটকাম ভালো হলে 60 টাকা পাবো, মানে আর আউটকাম খারাপ হলে আমি 4 টাকা পাবো। ঠিক আছে, তাহলে এই দুইটা গ্যাম্বল আমার জন্য কি সেম দাঁড়াচ্ছে, এটাকে বলে স্ট্রং ইন্ডিপেন্ডেন্স। তো এই বাংলা কথাটা একটু পড়ে নিলেই বুঝে যাবো এখন এখানে কি বলছে আসলে এক্সাম্পল। যে দুইটা আউটকাম যদি সেম হয় এবং তাদের সাথে নতুন একটা জিনিস আইনা যদি আমরা একটা গ্যাম্বল ক্রিয়েট করি, ঠিক আছে, তাহলে কি হবে, দুইটা গ্যাম্বলই আমার জন্য সেম হবে, দুইটা গ্যাম্বলই আমার জন্য ইনডিফারেন্ট হবে, দুইটা গ্যাম্বলই আমার জন্য সেম হবে, রাইট? এই কথাটা। সো গেল স্ট্রং ইন্ডিপেন্ডেন্স। এরপরে আসি পরের স্লাইডটাতে, যেটা আমাদের এক্সাম 4। এক্সাম 4 এ বলতেছে যে মিজারেবিলিটি। মিজারেবিলিটি জিনিসটাকে এগেইন আমরা লাল লাইনটা দেখলে বুঝতে পারবো, আর কিছু দেখতে হবে না। লাল লাইনটাতে কি বলতেছে, যে এক্স হচ্ছে সব থেকে ভালো রিটার্ন দেয়, মাঝামাঝি রিটার্ন দেয় ওয়াই, তাই না? মাঝখানে আছে ওয়াই। আচ্ছা, এখানে এটাও সেম, মানে একই জিনিস, আমরা জাস্ট একটা দেখি, এটা ওর দেওয়া আছে, So, যে কোনো একটা জিনিস দেখলেই হবে। তাহলে এক্স সবচেয়ে ভালো, ওয়াই মাঝামাঝি, জেড হচ্ছে সবচেয়ে কম রিটার্ন দেয়। এখানে একটা ইকুয়াল সাইন আছে, এই সাইনটার মানে হচ্ছে যে জেড আর ওয়াই মাঝে কোনো কোনো একটা সময় সমান হয়ে যেতে পারে। ঠিক আছে, কিন্তু বেশি মানে কিছু সময় জেড এবং ওয়াই ইকুয়াল হয়ে যেতে পারে, কিন্তু অন্যান্য সময় হচ্ছে জেড সবচেয়ে ছোট। যাই হোক, এখানেও ইকুয়াল সাইন দেওয়া যেতে পারে, এই যে এটাতে আবার এখানে দিছে। সো এটা কোনো ডিফারেন্স ম্যাটার করবে না। জাস্ট আমাদের মেইন কথা হচ্ছে এক্স সবচেয়ে ভালো, ওয়াই জেড থেকে মাঝে মধ্যে ভালো, মাঝে মধ্যে সমান। ঠিক আছে, তার মানে আমরা আলটিমেটলি কি বলতে পারি, এক্স সবচেয়ে ভালো, জেড সবচেয়ে খারাপ, ওয়াই মাঝামাঝি অবস্থানে আছে। এরকম যদি একটা সিচুয়েশন হয়, তিনটা আউটকাম, তাইলে দেন দেয়ার এক্সিস্ট এ ইউনিক আলফা, একটা ইউনিক আলফা আছে
আলফা মানে কি একটা প্রবাবিলিটি, নির্দিষ্ট একটা প্রবাবিলিটি আছে, জাস্ট একটা প্রবাবিলিটি আছে যেটার জন্য আলফার ভ্যালুটা এমন একটা ভ্যালু আছে, আলফার ওই ভ্যালুটার জন্য আমার কাছে ওয়াই যে কথা, জাস্ট ওয়াই যে কথা, এই যে মাঝেরটা, মাঝেরটা যে কথা, এক্স এবং জেড এই দুইটার গ্যাম্বল একই কথা। মানে ওয়াই কে আমি যতটুকু পছন্দ করব, এই এক্স এবং জেড এর মধ্যে যে গ্যাম্বলটা হবে, এই গ্যাম্বলটাকে আমি সেম ভাবে সেম পছন্দ করবো। জাস্ট একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। সাপোজ এখানে এক্স এর মান আমি দিলাম 7, জেড এর মান দিলাম হচ্ছে 4, আর ওয়াই এর মান দিলাম হচ্ছে 5। ঠিক আছে, 5। তাহলে এই 7, 5, 4। ওকে, এখন এই ওয়াই এর মান কত? 5, তাই না? ওয়াই এর মান হচ্ছে 5, ওয়াই এর মান 5। এখন এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 7, 7, আর জেড এর মান হচ্ছে 4। এখন কোন একটা আলফার ভ্যালু আছে না, একটা ভ্যালু আছে না আলফার, যেটা মানে যে প্রবাবিলিটি দিয়ে আমি যদি 7 রে গুণ দেই এবং বাকি অংশটা দিয়ে যদি আমি 4 রে গুণ দেই, সেটা 5-এর সমান হবে। অবশ্যই একটা প্রবাবিলিটি আছে, মানে একটা দশমিক একটা সংখ্যা আছে, যেটা দিয়ে সাপোজ এটা আলফার ভ্যালু দিলাম 0.2, 0.2 না, আর একটু বেশি হবে মনে হয়, 0.4 দিয়ে যদি আমি 7 রে গুণ দেই, তাহলে আর বাকি থাকলো কত? 0.6, তাই না? 0.6 দিয়ে আমি কারে গুণ দিব? 4 রে। তাহলে 0.4 দিয়ে গুণ দিলাম 7 রে, 0.6, মানে 100 থেকে 40% বাদ দিলে বাকি 60%, 60% দিয়ে আমি গুণ দিলাম এটারে। তখন দুইটা যদি যোগ করি তখন মনে হয় 5-এর সমান হয়ে যাবে। এরকম অবশ্যই একটা প্রবাবিলিটি আছে, একটা প্রবাবিলিটি জাস্ট। সো এটা কি বলা হয়? মেজারেবিলিটি। যে আমাদের সামনে যদি এরকম একটা তিনটা আউটকাম থাকে, এক্স ওয়াই জেড তিনটা আউটকাম থাকে, তাইলে একটা ইউনিক প্রবাবিলিটি আছে, একটা ইউনিক আলফার ভ্যালু আছে, যেটার কারণে ওয়াই এর ওয়াই আমার কাছে যতটুকু পছন্দনীয় হবে, এই গ্যাম্বলটা আমার কাছে সেম লেভেলে পছন্দনীয় হবে। গেল এটা, এটা হচ্ছে মেজারেবিলিটি। তাহলে কি লিখছে বাংলাটা একটু পড়ে নিই, একটু কঠিন যেহেতু এটা। ইফ আউটকাম ওয়াই ইজ প্রেফার্ড লেস দেন এক্স, এই যে ওয়াই ইজ লেস দেন এক্স বাট মোর দেন জেড, বাট মোর দেন জেড, then there is a unique probability such that the individual will be indifferent between y and gamble. is y and gamble between x and z. ঠিক আছে, ইউনিক প্রবাবিলিটি আছে। সো গেল মিজারেবিলিটি। এখন হচ্ছে এক্সাম 5, লাস্ট ওয়ান। এক্সাম 5-এ বলছে যে, এখন আবার লাল লাইন, লাল লাইনগুলোতে চলে যাই। আবার এই জিনিসটা খেয়াল করি, এক্স ওয়াই জেড এই তিনটার মধ্যে মাঝামাঝি অবস্থানে কে আছে? ওয়াই। এটা আসলে আগেরটার সাথে রিলেটেড। এবং এখানে আরো তিনটা আউটকাম নিয়ে আসলো, এই তিনটা আউটকামের মধ্যে এখন মাঝেরটা কত? ইউ। আগেরটা ছিল ওয়াই, আর এখন একটা ইউ। আচ্ছা, এই যে তিনটা, এই তিনটার জন্য কি এই লাইনটা লেখা যাবে? একটু আগে আমরা শিখছি যে এই তিনটার জন্য আমরা এই লাইনটা লিখতে পারি, যে মাঝেরটা, এই যে মাঝেরটা ওয়াই ইনডিফারেন্ট গ্যাম্বল বিটুইন এক্স এবং জেড, এক্স এবং জেড। তাহলে এক্স এবং জেড এটার যে গ্যাম্বল সেটা ওয়াই এর সমান হবে আলফার একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য। তাহলে আলফার ভ্যালুটা আমি ধরে নিলাম এখানে, আলফার নির্দিষ্ট ভ্যালুটা হচ্ছে সাপোজ 0.2, আলফার ভ্যালুটা আমি ধরে নিলাম এখানে 0.2। আচ্ছা, এখন আসে এই যে এটাতে, এই তিনটা আউটকাম, এই তিনটা আউটকামের মধ্যে মাঝেরটা কোনটা? ইউ। তাহলে আমি নিলাম ইউ কে। ইউ কার সমান হবে? এক্স এবং জেড এই দুইটার গ্যাম্বলের সমান হবে। এবং এখানেও কিন্তু একটা নির্দিষ্ট প্রবাবিলিটি আছে, সব প্রবাবিলিটির জন্য কিন্তু এটা সমান হবে না। তাহলে আলফার ভ্যালুটা, এই আলফা 2 এর ভ্যালুটা আমি ধরে নিলাম সাপোজ এখানে 0.3, যে 0.3 এর জন্য এই দুইটা গ্যাম্বল 0.3, আলফার ভ্যালু যদি 0.3 হয়, তাহলে ইউ এবং এই দুইটা মানে এই গ্যাম্বলটা সমান হবে। আচ্ছা, তাইলে কোনটা বড় হচ্ছে আলটিমেটলি? কোন আলফাটা বড়? এই আলফাটা থেকে এই আলফাটা বড় না? ঠিক আছে, এই 0.3 তো আগের পয়েন্টটা থেকে, আগের 0.2 থেকে বড়। তাহলে আমি কোনটাকে বেশি পছন্দ করতেছি? ইউ কে, ওয়াই কে, নাকি হচ্ছে ইউ কে? ইউ ভালো আমার জন্য নাকি ওয়াই ভালো আমার জন্য, নাকি ইউ ভালো? যেহেতু ওয়াই এর মানে করেসপন্ডিং আলফা ভ্যালু হচ্ছে 0.2 এবং এটা আসতেছে 0.3,
তাহলে যেহেতু আলফা টুটা বড়, তাহলে অবশ্যই আমি ইউ কে চুজ করব। আমার যদি আলফা ওয়ানটা বড় আসতো, তাহলে আমি ওয়াই কে চুজ করতাম। এই জিনিসটা এখানে দেখাইছি কিনা? কাজ করে না কেন? এই জিনিসটা এখানে দেখাইছে না, যে আলফা ওয়ান, এই যে আলফা ওয়ান যদি বড় হয়, তাহলে আলফা ওয়ানের যে করেসপন্ডিং ওয়াই ওয়াই আছে, ওয়াই আমার কাছে পছন্দনীয় হবে। যদি আলফা ওয়ান এবং আলফা টু সমান হয়, তাহলে দুইটাই আমার জন্য ইকুয়াল হবে। ঠিক আছে। সো এই গেল 5টা এক্সিওম। এখন একটু বাংলা লাইনটা পড়ে নিও। এগুলো আগেই পড়ে ফেলছিলাম। এগুলো সেম জিনিস পড়ে ফেলছিলাম, মানে এখনই পড়ে ফেলছি বলা যায়। তো বাকি সব তো আগে দেখছি। একটু তাড়াতাড়ি করলাম কারণ বের হইতে হবে, টিউশন আছে।